বাহ, আজকে আরো একবার দর্শক, আজকে আমার আরো একটা আনন্দের দিন, সেই জন্য আমি এটাকে খুলে আরো একবার ওড়াবো। পুলিশ দেখুন, দেখুন পুলিশের কর্তারা দেখুন, আরামবাগ টিভিকে এইভাবে জব্দ করা যাবে না। আরামবাগ টিভির পেটে লাথি মেরে মুখ বন্ধ করা যাবে না। আজকে এটা দেখুন, আপনাদের জন্য আমার এই আনন্দটা প্রকাশ করছি। অনেক চেষ্টা হয়েছিল আরামবাগ টিভির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে পুরো মানে পেটে লাথি মেরে পুরো পরিবারটাকে সমস্যায় ফেলে মুখটাকে বন্ধ করার, কিন্তু পারলেন না। আজকে কলকাতা হাইকোর্ট তো একেবারে ঝামা ঘষে দিয়েছে। বারবার শফিকুল ইসলামকে ছোঁয়ার চেষ্টা, না গ্রেপ্তার করার চেষ্টা, যখন হচ্ছে না তখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। কি হলো আজকে, কি হয়েছে কলকাতা হাইকোর্টে? ভালোই তো জানেন কি হয়েছে না হয়েছে। উত্তর দিতে পেরেছেন? আপনাদের যারা ছিলেন আইনজীবী তারা উত্তর দিতে পেরেছেন? জাস্টিস যেসব প্রশ্ন করেছেন তার কি সঠিক উত্তর দিতে পেরেছেন? কি হয়েছে? অর্ডারটা দেখেছেন তো? যে অর্ডারটা আজকে করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, দেখেছেন তো কি লিখেছেন? আর যে মামলা করেছিলেন সেই মামলাগুলোর কি অবস্থা হয়েছে? মামলা টিকলো তো নাকি স্টে হয়েছে? খুব চেষ্টা না শফিকুল ইসলামকে জব্দ করব, সেই জন্য আজকে আমার তো আনন্দের দিন। আর এই এখানে বসে এটাকে ওড়ানো হচ্ছে, আমার একটা এই উচ্ছ্বাস প্রকাশ পুলিশের ওইসব লোকদেরকে জবাব দেবার। নিন, পারলে এটা পড়ে বাইরে বেরোবেন, উর্দি খুলে ছুঁড়ে ফেলে দিলাম, যান, ওটা আমি আর পড়বই না আজ থেকে, ঠিক করলাম। ওইসব ছেড়ে, উর্দি ছেড়ে, পুলিশের ওই খাঁকি উর্দি ছেড়ে আমি এটা দিচ্ছি, এটাকে নিয়ে যদি এইরকম টাইপের বানিয়ে রাস্তায় ঘুরতে পারেন, ওই খাঁকি উর্দি পড়ার কোনো যোগ্যতা আপনাদের নেই। আপনারা পুলিশ না, আপনারা পুলিশ, বেসিক জ্ঞান নেই। কোন কেস দাঁড়াবে, কোন কেস দাঁড়াবে না, এই সব বিষয়ে আপনাদের বেসিক কোনো জ্ঞানই নেই। নামই হয়েছেন পুলিশ, এক্ষুনি বলবেন উপরের অর্ডার আমরা কি করব। আরে উপরের অর্ডার বললি হয়ে গেল? আপনাদের জ্ঞান নেই? বলবেন না যে এটা টিকতে পারে না, এই মামলা টিকবে না, এইরকম কেস করলে যদি হাইকোর্টে যাই, হাইকোর্টে মুখ থুবড়ে পড়বো আমরা? বলতে পারেন না? মুখে আওয়াজ নেই? যত কেস, যত দমন পীড়ন এই আরামবাগ টিভির বিরুদ্ধে, ইউটিউবারদের বিরুদ্ধে, এটুকু নেই, এটুকু ভয়েস নেই যে বলা, পুলিশ মন্ত্রীকে বলা, যারা নির্দেশ দিচ্ছে তাদেরকে বলা যে না, এই কেসে এরকম করা যায় না, এই কেসে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না? এটুকু বলার ক্ষমতা নেই? নাকি বোঝেন না আইনটা? আমরা ছোট ইউটিউবার, আমরা বলছি যে কোন কেসে কি করা উচিত, কি করা উচিত না। সেখানে একটা মামলা হয়েছে, একটা ভিডিওর ভিত্তিতে একটা কেস করা হয়েছে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। বাপরে বাপ, একেবারে আইটি ইডি এসে গেছে রে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া। ভেবেছিলেন যে এরকমই চলবে আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে আর আমি না খেয়ে মরে যাবো, ব্যাস আরামবাগ টিভি দরজা বন্ধ, ঝাপ বন্ধ, আমরা একেবারে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবো, এটা ভেবেছিলেন? কি হয়েছে দর্শক? আজকে তো ঝামা ঘষে দিয়েছে কলকাতা হাইকোর্ট, ঝামা ঘষে দিয়েছে। জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ একেবারে হিয়ারিং এ ঝামা ঘষে দিয়েছেন, এবং সেই সঙ্গে যে অর্ডারটা হয়েছে আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, বড় করে দেখাবো, যে দেখুন যে অর্ডার কপি, আজকে 11 পৃষ্ঠার একটা অর্ডার কপি এখানে এসছে আমার কাছে। দর্শক দেখুন, আমি সবটা পড়বো না, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, যারা পড়তে চান এটাকে স্লো করে দেখে পড়ে নেবেন। আমি বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব। মেন যে জায়গা, আমার বিরুদ্ধে যে দুটো কেস এবং সেই সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ কি অর্ডারটা করেছেন, আমি জাস্ট সেই অংশটা দেখাবো। কিন্তু আমি স্ক্রল করছি, যারা পড়তে চাইবেন পুরো অর্ডার তারা কিন্তু পড়তে পারবেন। যে দেখুন কিভাবে কতটা গুরুত্ব দিয়ে অর্ডারটা লেখা হয়েছে। হিয়ারিং তো যা আবার হয়েছে আজকে এজলাসে, মুখ থুবড়ে পড়া কোনো উত্তর দিতে পারছিলেন না আইনজীবী যিনি ছিলেন পুলিশের তরফ থেকে, তিনি বলছিলেন যে আমি যাই বলি আমার বিরুদ্ধে অর্ডার চলে আসবে। তখন জাস্টিস বলেন ই আবার কি কথা, এটা তাহলে মেনশন করে দিই, মানে এরকম প্রশ্ন তুলেছিলেন। আপনি বলুন না, অনেক সময় লাগবে বোঝাতে কেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
তখন জাস্টিস বলেছিলেন আমারও অনেক সময় আছে, বলুন কি বলতে চান, বলুন ব্যাখ্যা দিন। ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশের আইনজীবী মুখ থুবড়ে পড়ছিলেন, আমতা আমতা করছিলেন, উল্টো পাল্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেগুলো একটাও কিন্তু টেকেনি। এখানে দেখুন 18 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, যে ধরনের কথা, যে ধরনের এফআইআর করা হয়েছে তার সাপেক্ষে যে তথ্য দরকার, যে ডকুমেন্ট দরকার, যে ভিত্তি দরকার, সেটা কিন্তু দিতে পারেনি পুলিশ, সেটা কিন্তু পুলিশ দিতে পারেনি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং সেই জন্য কোর্ট কিন্তু পরিষ্কার বলেছে, দেখুন ইমিডিয়েট ডিফ্রিজিং এর ব্যাপারটা দেখুন এখানে উল্লেখ রয়েছে, ইমিডিয়েট ডিফ্রিজিং এই কথা উল্লেখ রয়েছে। এবং আমি আরেকটা, এবং এই যে আমাদের যে কাজ, যে জার্নালিস্টিক অ্যাক্টিভিটিস, সেই সব নিয়ে কথা বলেছেন জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ। এবং আরেকটা পয়েন্ট আমি আরো পরিষ্কার করে দেখাবো, যেখানে আরো পরিষ্কার করে লেখা আছে যে কি অর্ডারটা মানে ফলো করতে বলা হয়েছে। এই যে 20 নম্বর এই জায়গাটা দেখুন দর্শক, এটা দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন 20 নম্বরে যেটা বলা হয়েছে, স্টে, 2 নম্বর লাইনে দেখুন, স্টে অফ অল প্রসিডিংস বলে যে কেসগুলো হয়েছে হুগলি রুরালের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, ডেটেড হচ্ছে 6/2024, 15 মানে এই কেস নাম্বার হচ্ছে 6, মানে 2024-এর 6 নম্বর কেস, ডেট হচ্ছে 15 আগস্ট 2024, স্বাধীনতা দিবসের দিন। কি সব ধারা দেওয়া হয়েছিল দর্শক দেখুন। এই যে সাইবার পিএসএ আমার নামে কেস করা হয়েছিল, নোটিশ পাঠানো হচ্ছিল যখন ওই নবান্ন অভিযান চলছিল সেই সময়টাতে। সুতরাং ওই কেস এবং আরো একটা কেস আপনারা জানেন আমার সঙ্গে হয়েছে, সেটা হচ্ছে মানিকতলা, কলকাতার মানিকতলা কেসে, সেটা একটা কেস দেখুন। এই যে কেস, এটা কবে, মানিকতলা পুলিশ স্টেশন, কেস নাম্বার 117/2024, ডেট হচ্ছে 2 আগস্ট। ওখানে একটা কেস হয়েছিল, সেটাও এই দুটো কেসেতেই স্টে করে দেওয়া হয়েছে, মামলাকে স্টে করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে দেখুন এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেটাকে খুলে দেওয়ার ব্যাপারে একেবারে ডিরেকশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট আমি কিন্তু এবার সেই আগের মতো ইউজ করতে পারবো, সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে একটা এফিডাভিট জমা করতে হবে রাজ্যকে, সরকারকে, সেটাও বলে দেওয়া হয়েছে। পরবর্তী হিয়ারিং এর ডেট ঠিক করা হয়েছে 25 নভেম্বর 2024। এই হচ্ছে ব্যাপার দর্শক। তার মানে কি দাঁড়ালো, দুটো কেস নিয়ে আজকে হিয়ারিং হয়েছে। মানিকতলা থানাতে যে কেস করা হয়েছিল আমার নামে, আমার মন্তব্য নিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম এই সেন্সে, আমি কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে কখনো খারাপ বলতে চাইনি। আমি বলেছিলাম যে মন্ত্রী অরূপ বিশ্বাস যে ধরনের মন্তব্য করলেন একটা শতাব্দী প্রাচীন ক্লাবের নামকে জড়িয়ে, এর অর্থ কি? এই ক্লাব কি সত্যি এইরকম কিছু করেছিল? এনআরসি বিরোধী কোনো ইস্যুতে এই ক্লাব কি সত্যি ক্লাবের তরফ থেকে কোনো প্রতিবাদ করেছিল, কোনো ব্যানার ছেপেছিল, কোনো ব্যানার দেখিয়েছিল? ক্লাবের লোকেরা বলছিলেন, ক্লাব কর্তারা, যে না আমরা কিন্তু এরকম কিছু করিনি। যদি কেউ কোথাও দর্শকরা কিছু এনে থাকেন ব্যানার, সেটা তাদের বিষয়ে, আমাদের কিন্তু এরকম কিছু ছিল না। আমার প্রশ্ন ছিল, এই কথা আমাদেরকে বলছেন কেন, মন্ত্রীকে বলছেন না? যখন মন্ত্রী আপনাদের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিলেন যে এই ইস্ট বেঙ্গল ক্লাব এই ব্যানারটা করেছিল, আমরা কাগজ দেখাবো না। আমার খুব ভালো লেগেছিল ইস্ট বেঙ্গল ক্লাবের এই প্রতিবাদটা। অথচ ইস্ট বেঙ্গল ক্লাব পরবর্তী সময় আমাদেরকে অন্যভাবে বলেছে, অন্যভাবে, যে না আমরা নিজেরা কিছু করিনি। কোনো দর্শক কিছু হয়তো ব্যানার নিয়ে গেছেন গ্যালারিতে, আমাদের কোনো পলিটিক্যাল স্ট্যান্ড এরকম ছিল না। আমার প্রশ্ন ছিল, যখন আমাকে কথাটা বোঝাচ্ছেন, তাহলে মন্ত্রী মশাইকে কেন কথাটা বলছেন না, যে আপনি কেন একটা ক্লাবের নাম জড়িয়ে এরকম একটা পলিটিক্যাল একে যুক্ত করছেন? আমাদের একটা নন পলিটিক্যাল একটা ক্লাব, আমরা আমাদের মতো করে মানে খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছি, কেন ক্লাবের সঙ্গে এই সবকে জড়াচ্ছেন? এই কথা মন্ত্রী মশাইকে বলার সাহস হয়নি। আমার নামে তারাও কেস করেননি, ক্লাব কর্তারা আমার নামে কেস করেনি। কেস কিভাবে করানো হয়েছিল? ফ্যান হিসেবে, সমর্থক মানে তৃণমূলী সমর্থক, তৃণমূলের একজনকে দিয়ে একটা কেস ঠোকা হয়েছিল মানিকতলা থানাতে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি সেই এফআইআর কপি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেটা মানে ফ্যান হিসেবে কেউ একজন কেস করেছেন, ব্যাস পুলিশ একেবারে খচখচ করে এফআইআর লিখে ফেলে আমাকে পাঠিয়ে দিল। সেই কেসটা আমি কিন্তু গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। আমি বারবার বলার চেষ্টা করেছি, ক্লাবের প্রতি আমার কিছু বলার ছিল না। ক্লাব তো একটা ঐতিহ্যবাহী একটা ক্লাব, শতাব্দী প্রাচীন একটা ক্লাব, কিন্তু ক্লাবের নাম জড়িয়ে যদি একজন কেউ মন্ত্রী এইরকম কথা বলেন, কেন তার বিরুদ্ধে কথা বলার সাহস হচ্ছে না? এই মানে ইস্টবেঙ্গল ক্লাব এরকম অবস্থান নিয়েছিল, ইস্টবেঙ্গল ক্লাব কেন এরকম অবস্থান নেবে? আমি সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম বলে আমার নামে ফ্যান হিসেবে তৃণমূল কংগ্রেসের একজন কি মৃত্যুঞ্জয় নাকি, তিনি একেবারে মানিকতলা থানাতে মামলা ঠুকে দিলেন। আমিও ঠুকে দিলাম কলকাতা হাইকোর্টে। সেই মামলা
সেই মামলা আর এই যে সাইবার ক্রাইমের কেসটা শুনবেন দর্শক। আরজি করে যে ঘটনা ঘটেছে, এই যে ডাক্তারকে ধর্ষণ করে খুন, আমি পরে জানলাম কেসটা কোন কেসের ভিত্তিতে সাইবার থানাতে আমার নামে কেস করা হয়েছে। ওখানে বেশ কিছু কল রেকর্ড, ভয়েস রেকর্ড ভাইরাল হচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি অমক বলছি বলে একটা ভয়েস রেকর্ড, তারপরে দুই স্টাফের মধ্যে কথা হচ্ছে, কল রেকর্ড, এরকম তো অনেক এসছে। এখন এইসব কল রেকর্ড বিভিন্ন মিডিয়াও দেখিয়েছে, চালিয়েছে, আমরাও চালিয়েছি। এখন আমাদের নাকি ভিউ অনেক বেশি, আমাদের মাধ্যমে নাকি এটা অনেক দূর ছড়িয়েছে, সেই জন্য আমাদের নামে কেস। কেন আমরা এরকম কল রেকর্ড শুনিয়েছি যখন এটা নিয়ে তদন্ত চলছে, যখন এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে, পুলিশ বা এজেন্সি তদন্ত করছে, কেন আমরা কল রেকর্ড শুনিয়েছি আমাদের চ্যানেলে? এই হচ্ছে নাকি আমার দোষ? যা বাবা, আমি তো একা শোনাইনি, যত কল রেকর্ড মার্কেটে এসছে সবাই শুনিয়েছে, মেন স্ট্রিম মিডিয়া, ইউটিউব সবাই শুনিয়েছে, ম্যাক্সিমাম সবাই শুনিয়েছে, আমার নামে কেস বলা হলো আমাকে। আমি অন্য সূত্রে পুলিশের কাছ থেকে খবরটা নিয়েছিলাম, তাদের বক্তব্য ছিল যে আপনার তো অনেক ভিউ, সেই জন্য এটা অনেক বেশি মার্কেটে একটা ইফেক্ট ফেলে দিয়েছে। যা বাবা, মেন স্ট্রিম মিডিয়া কাজ করছে, সবাই কাজ করছে, সবারই কম বেশি ভিউ রয়েছে, যত দোষ আমার উপরে, তার মানে কি আমার মুখটাকে বন্ধ করার চেষ্টা? আমি তারপরে বলার চেষ্টা করলাম, যার মাধ্যমে কথা হচ্ছিল, যে ঠিক আছে, যদি মনে করেন যে আমার এই মন্তব্যে এই কল রেকর্ডে একটা সমস্যা হয়েছে, মামলা করেছেন, ঠিক আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছে? যুক্তি শুনবেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এই জন্য আমাকে নাকি 2টো নোটিশ পাঠানো হয়েছে, আমি একবারও যাইনি, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আবার এটাও বলা হচ্ছে কারণ, আর একটা কারণ হচ্ছে যে কেন ওই ভিডিও তৈরি করা হয়েছিল, এর জন্য কি জেনারেট হয়, কি টাকা পয়সা জেনারেট হয়, সেসব দেখতে হবে, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। যাব বাবা, মানে সোর্স অফ ইনকাম দেখতে হবে, কিসের জন্য কি টাকা জেনারেট হচ্ছে সেটা দেখতে হবে। মানে আপনারা ইনকাম ট্যাক্স অফিসার হয়ে গেছেন। ইনকাম ট্যাক্স অফিসাররা তাও এরকম করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে না। ইনকাম ট্যাক্স অফিসাররা অভিযোগ পেলে খতিয়ে দেখে, প্রমাণ দেখে, তথ্য থাকলে তারপরে মানে চার্জশিট ফর্ম হয়, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা ইত্যাদি এগুলো আসে, মানে অনেকটা পরের দিকে আসে। আপনারা, আমি 2টো নোটিশ পেয়েছি বা নোটিশ পাঠিয়েছেন, আমি যাইনি বলে, আর আমার ওই ভিডিও কেন আমি দেখেছি, এর জন্য কত টাকা ইনকাম হয় সেটা জানার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমি তো শুনে চমকে উঠেছিলাম। আজকে হাইকোর্টে ওই সব নিয়ে চর্চা হয়েছে। তো তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মানে ওইসব বলে দেওয়া হলো। তো এই সব নিয়ে আমি দর্শক ভাবি যে পুলিশের লোকেরা কেমন, তারা যে এই কারণ আমাকে বলেছে আমি কেন যাইনি, আর আমি যাব কেন? আমাকে যখন প্রথম নোটিশটা পাঠানো হয়েছে, আমি সেদিন ওই নারকেলডাঙ্গা থানার মামলাটা করার জন্য কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলাম। আমি কলকাতা হাইকোর্টে ছিলাম, আমার বাড়িতে নোটিশ চলে এসেছিল। বাড়িতে আমার ওয়াইফ নোটিশটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল। আমি যেহেতু ওখানে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ওই নোটিশটাও আমি মানে ওখানে পরের দিনে যাতে মামলাটা ফাইল করা যায় সেই ব্যবস্থা করে দিয়েছি। তার মানে আমাকে সাইবার পিএস নোটিশ পাঠাচ্ছে আসার জন্য, মানে তদন্তে আসার জন্য। আমি সেই নোটিশকে গুরুত্ব দিয়ে আমি আদালতে চলে গেছি। তো আমি তো কলকাতা হাইকোর্টে চলে গেছি, কলকাতা হাইকোর্টে গেছি। 27 তারিখে নবান্ন অভিযান, আমি নিজেও সেখানে যাবো বলে ঠিক করেছি। হঠাৎ করে নোটিশ 26 তারিখে আমাকে 3টের সময় যেতে হবে হুগলি রুরাল ওই সাইবার থানাতে। চা বাবা, আমি তো ফার্স্ট নোটিশেই তো আমি হাইকোর্টে চলে গেছি। এবার তো হাইকোর্টের মামলাটা হোক, সেখানে কি বলে হাইকোর্ট দেখি, তারপর তো আপনারা এগোবেন, তারপরে আবার নোটিশ। তো আমি যেহেতু হাইকোর্টে গেছি প্রথম নোটিশটা পাওয়ার পরেই, ফলে আমি আর পরের নোটিশকে গুরুত্ব দিইনি, কারণ আমি তো চলে গেছি হাইকোর্টে, আমি তো হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছি, আমি তো নিজেকে সারেন্ডার করেছি হাইকোর্টে, আমি তো এড়িয়ে যাইনি নোটিশ, আমি তো পাত্তা দিইনি। এটা তো না, আপনারা ধরলে তো আপনারা লোয়ার কোনো কোর্টে নিয়ে যেতেন, তো তার জায়গায় আমি তো হায়ার কোর্টে চলে গেছি, আমি তো হাইকোর্টে চলে গেছি। তো আমি কোথায় আইনকে মানে পালন করলাম না, তার জন্য আবার নোটিশ পাঠালেন। আমি কিন্তু তখনই বলেছিলাম, তো সে তো হয়েই ছিল, সে তো ব্যাস ওটা সেই সময় আমি ভিডিও করেছিলাম যে আবার কেন নোটিশ। আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি পরিষ্কার কলকাতা হাইকোর্টে গেছি, হাইকোর্টে পেন্ডিং আছে, এখনো মামলার হিয়ারিংটা লিস্টেড হয়তো হচ্ছে না ঠিক মতো, প্রচুর চাপ তো রয়েছে। তো এই হচ্ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে অ্যাকাউন্ট ফ্রিজ। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে আপনারা তো বিরাট কাজ করে ফেলেছেন। যদি মনে হয় যে আপনাদের এই উনি তদন্ত থেকে সহযোগিতা করছেন না, তাহলে আপনারা খুব জোর হলে অ্যারেস্ট করতে পারতেন, তদন্ত সহযোগিতা করছেন না মানে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করলেন? একটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে শুধু শফিকুল ইসলামকে জব্দ করা হচ্ছে না, তার গোটা পরিবারকে জব্দ করা হচ্ছে। তার বাঁচার অধিকার আছে, তার পরিবারের বাঁচার অধিকার আছে। আপনারা অধিকার আঘাত করেছেন। দেখবেন এই অর্ডার কপিতেও লেখা আছে, সে কথাটা অর্ডার কপিতেও লেখা আছে যে বাঁচার অধিকার আছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে তাকে ভাতে মারার চেষ্টা হচ্ছে, তার গোটা পরিবারকে। তাহলে দোষ করলেন শফিকুল ইসলাম, আর গোটা পরিবারকে আপনারা সমস্যায় ফেলছেন। এটা কি ধরনের আইন, কোথায় আছে দেখান তো? দেখাতে পারেননি পুলিশের যারা ছিলেন,
দেখাতে পারেনি, আমতা 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 করছিলেন, দেখাতে পারেনি, একেবারে নাক ঘেঁষি দিয়ে ওখান থেকে বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছিল পুলিশের যারা ছিলেন। এটাই তো আমার বলার। কি করলেন তাহলে, কি করলেন? শফিকুল ইসলামের পেটে লাথি, মানে পেটে কি বলে, শফিকুল ইসলামকে ভাতে মারতে গিয়ে, পেটে মানে ভাতে মারতে গিয়ে এ তো পেটে লাথি খেয়ে গেলেন আপনারা। শফিকুল তার পরিবারকে লাথি মারতে গিয়ে পেটে, আপনারা তো পেটে লাথি, এই ভাতে মারতে গিয়ে আপনারা তো লাথি খেয়ে গেলেন। কিন্তু লজ্জা আপনাদের। কি করে বলবেন বাড়িতে গিয়ে যে আমরা পুলিশে চাকরি করি? আমি যে বলছি, হুগলি রুরাল পিএস সাইবার যে থানা, নিশ্চয়ই লোকজন দেখছেন, জানবেন। এই খবর নিশ্চয়ই আপনাদের পরিবারের লোকেরাও দেখবেন। কি উত্তর দেবেন পরিবারের লোকেরা যদি প্রশ্ন করেন যে কি কেস সাজিয়েছ রে বাবা, কি কেস সাজিয়েছ রে ভাই, কি কেস সাজিয়েছ গো, যে একবারে মুখ থুবড়ে পড়লেন হাইকোর্টে, মুখে চুনকালি মেখে চলে আসতে হলো, অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষমতা নেই, এখতিয়ার নেই, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছো, কি আইন শিখেছো? বাড়িতে প্রশ্ন করবেন না? বাড়ির লোকেরা, মা বোন বউ যারা আছেন, প্রশ্ন করবেন না? কি উত্তর দেবেন? নিশ্চয়ই বলবেন কি করবো, উপর থেকে বলেছেন। আর উপর থেকে বলেছেন, উপরকে বলতে পারবেন না আপনারা যে এটা এই কেস দাঁড়ায় না, এই কেসে এইভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না? আদৌ কেসটাই দাঁড়াবে কিনা ঠিক নেই, আবার অ্যাকাউন্ট ফ্রিজ, এই কথা বলতে পারলেন না উপরে? কেউ বলেছেন আর আপনি খচখচ করে লিখে ফেললেন, অ্যাকাউন্টকে ব্যাংকে বলে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলেন। লজ্জা লাগে না? যে আপনারা কি আইন জানেন, কি আইন মানছেন, যে মেরুদণ্ড সেটা তো একেবারে শেষ করে দিয়েছেন। এবার তো আপনাদের কাছেও একটা মেরুদণ্ড পাঠাতে হবে। যাচ্ছে তাই অবস্থা, লজ্জাজনক। যদি এর পরেও কোনো মানে লজ্জা থাকে, তাহলে আর কোনো কেস করবেন? কেস তো করবেন, আরো করবেন, আমি জানি। শেষ আপনারা করবেন না আমার নামে, কেস চলবে, আরো সব থানায় কেস চলবে, আমাদের মতো আরো অনেকের বিরুদ্ধে কেস চলবে। কেস আপনারা দিয়ে যাবেন, নির্লজ্জ তো। ওই জন্য তো বললাম, আমি যেটা খুলে দিলাম ওইটা পড়বেন, খাকি উর্দি ছেড়ে দেবেন, ওটা পুলিশের প্রেস্টিজ, ওটা ছেড়ে দেবেন। ওই আমার মতো ওই কোটটা করে ঘুরবেন, বাড়িতে যাবেন, দরকার হলে আমি ওইরকম থান কাপড় পাঠিয়ে দেবো, নিজের মতো তৈরি করে নেবেন, বাড়িতে মাথার টুপি খুলে ফেলবেন। লজ্জা লাগা উচিত। শুধু শফিকুল ইসলামকে ধরবো, শফিকুল ইসলামকে ছুঁবো, বাপরে বাপ, এমন ছুতে গেছেন ছেঁকা, একেবারে ছেঁকা, ফটফটিতে। দেখা যাক কতদিন আপনারা এরকম করতে পারেন, আমাকে কতদিন এইভাবে ধরার চেষ্টা করতে পারেন, আর কতদিনে ধরতে পারেন। ধরতে পারবেন, ইল্লিগালি ধরতেই পারেন হঠাৎ করে এসে, কিন্তু সাজা কবে দিতে পারেন সেটা দেখবো। গোটা 25 কেস তো হয়ে গেল, গোটা 25 হতে পারে। আজ পর্যন্ত কোন কেসে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত করতে পারলেন না, বরং আমি একটার পর একটা কেসে খালাস হচ্ছি, খালাস। কি কেস দিতে বাকি রেখেছেন আপনারা? একটার পর একটা কেসে আমি খালাস হচ্ছি, আর কেস স্টে হচ্ছে। কি করেছেন, কি করতে পেরেছেন? কিছুই করতে পারবেন না। শফিকুল ইসলামকে জব্দ করতে পারবেন না, যতই চেষ্টা করুন এইরকম করে এইভাবে মারবো ওইভাবে মারবো, মারতে পারবেন না শফিকুল ইসলামকে। আর এখন তো অতটা সহজ না। এখন আমার যারা ফ্যান বা আমার যারা দর্শক, ফ্যানটা একটু বেশি বড় কথা হয়ে গেল, আমার যারা দর্শক, যারা আমাকে ভালোবাসেন, তারা যেভাবে আমার পাশে রয়েছেন, কি করবেন? আমি তো আগের দিনই বলেছি যে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন। যদি আমি এক্ষুনি বলি আমার টাকা নেই, একটু দাঁড়ান তো পাশে, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। কত টাকা আমি কালেক্ট মানে আমি পেতে পারতাম আপনাদের কোনো আইডিয়া নেই। দেশ বিদেশে এত আমার ফলোয়ার রয়েছেন। জব্দ করতে পারবেন? ধরুন পুরো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন, ধরুন ইউটিউব থেকে টাকা দেওয়া বন্ধ করে দিলেন, তারপরেও আমি যদি মনে করি যে আমি কাজটা করে যাব, আমার যারা দর্শক তাদের সহযোগিতা যদি আমি একটু নিতে শুরু করি, তাতে আমার এনাফ। আমার অন্য কোনো কিছু বিজ্ঞাপন কিছু লাগবে না। কিন্তু আমি নেব না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি কোনো সাহায্য নেব না। এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, এর মধ্যেও আমি আমার সংসার আমি নিজের মতো করে চালাবো, আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছ থেকে নিয়ে চালাবো। আমি কারোর কাছ থেকে কিন্তু আমি হাত পাতবো না, আমি হাত পাতি না। তো যাই হোক, আবার ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছে দর্শক, আবার আমার নর্মাল সিস্টেমে চলে আসছে, আমি আবার কাজ করব। সুতরাং আমার আপনাদের সহযোগিতা নিতে হলো না, তার আগে আমার প্রবলেম সলভ হয়ে গেল। যাতে আমার কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিতে না হয়, বরং সেই প্রার্থনা করবেন। আমি কারো সাহায্য নিয়ে চালাবো এ পক্ষপাতে আমি না। আমি একটা কথা প্রথমেই বলেছি, আমি আমার জীবনে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, ফলে আমার আর বিরাট কিছু চাহিদা নেই, আমি শুধু একটাই বলতে চাই, আমি আমার কাজটা ঠিক মতো করে করতে চাই। আমার কাজে বাধা হবে এমন কিছু আমি
সেই তাতে যাব না। এবং সেই জন্য আপনারা জানেন, আমি আগের দিনই বলেছি, একমাত্র ইউটিউবের টাকা ছাড়া আমি অন্য কোনো টাকা লেনদেন করি না, এমনকি কোনো বিজ্ঞাপন নিজের থেকে নেই না। ইউটিউব বিজ্ঞাপন নাই, ইউটিউব পেমেন্ট নাই, সেখান থেকে ইউটিউব কিছু শেয়ার আমাদেরকে করে, সেই টাকাতেই আমাদের হেসে খেলে চলে যায়। ফলে আমার নতুন করে কোনো বিজ্ঞাপন নেওয়ার কোনো প্রয়োজন হয় না। নতুন করে বিজ্ঞাপন নেওয়া মানেই সেখান থেকে টাকা নিতে হবে, অন্য দিক দিয়ে টাকা ঢুকবে, ব্যাস। কোথা থেকে টাকা ঢুকছে? নজর, নজর। এমন করেছিল ফ্রিজ করে, আমি ভেবেছিলাম যে যা বাবা, আমি তো সন্দেহ পড়ে গেছিলাম যে কি হলো, আমার অ্যাকাউন্টে কি উল্টো পাল্টা কোনো টাকা ঢুকেছে নাকি। এক্ষুনি বলবে হাওয়ালা টাওয়ালা বলে জুড়ে দিলি হলো। যখন শুনলাম ওই কেসে আমাকে, আমি কেন যাইনি বা আমার ওই ভিডিও কত টাকা জেনারেট হচ্ছে সেটা দেখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আমি সেদিন শুনে হেসেছিলাম যে কে পুলিশ রে ভাই, কি পুলিশ, এ তো মুখ থুবড়ে পড়বে হাইকোর্টে গিয়ে। হাইকোর্টে উঠলেই মুখ থুবড়ে পড়বে, আর সত্যি মুখ থুবড়ে পড়েছে, এমন মুখ থুবড়ে পড়েছে, আমার তো মনে হয় রক্ত রক্ত ঝরেছে। আর কতদিন সেটাকে সারতে সময় লাগবে সেটা দেখতে হবে, সারতে সময় লাগবে সেটা দেখতে হবে। আর যদি এর মধ্যে আবারও কেস ঠোকেন, আবারও ভালো করে ঝমা ঘষে দেবো কলকাতা হাইকোর্টের এজলাসে গিয়ে। দর্শক বলবেন নিশ্চয়ই আপনারা খুশি, আমার জন্য অনেক উৎকণ্ঠায় আপনারা থাকেন, আমি জানি খুব ভালোবাসেন আপনারা আমাকে। আমার আওয়াজ কখনো কমবে না, আওয়াজ এরকমই থাকবে। এই লড়াই আমি করি, লড়াইয়ে যখন শুরু হয় খানিকটা ডিস্টার্ব হয়, সমস্যা হয়, কিন্তু যখন জয়ী হই তখন আরো এনার্জি বেড়ে যায়। মানে এর আগে পর্যন্ত আমার এনার্জি যা ছিল, আজকের পরে এনার্জি আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল, শক্তি, মনের শক্তি বেড়ে গেল, যে এতটা সহজ নয় শফিকুল ইসলামকে দমানো। তবে আমার যারা আইনজীবী, পিন্টু কাঁড়ার, সব্যসাচী চ্যাটার্জি, একটা বড় টিম তো কাজ করে আমার এই লড়াইয়ের ক্ষেত্রে, তাদেরকে সবসময় কুর্নিশ জানাই। তারা আমার পাশে থাকেন, একেবারে নিঃস্বার্থী বলবো, আমার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের জন্য কিন্তু আমি এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। সেই 2020 সাল থেকে আমার লড়াই চলছে, আইনি লড়াই। সেই লড়াই লড়তে 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 আজকে 25 খানার মতো কেস হয়ে গেছে। তারপরেও কিন্তু আমাকে জব্দ করা যায়নি, আমাকে আমার মুখটা বন্ধ করা যায়নি। আমি আরো অনেক অনেক মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি তাদের আইনি সাহায্যের জন্য। তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। দর্শক বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে। আমি হাঁপিয়ে উঠলাম বলতে বলতে। কোথায় গেল আমার জ্যাকেটটা, কোটটা? দর্শক, ওটা কি করব যেটা ছুঁড়ে ফেলে দিয়েছি? বলুন যা বলার কমেন্ট। খুব কিন্তু মজা পেয়েছি আজকে। বলবেন যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।